আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন মডেল এখানে প্রদর্শন করা হয়েছে। ডিফারেন্ট টাইপের মডেলস আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ফিভার কেন হয়, তার সঙ্গে সঙ্গে নিউরন, তার সাথে সাথে ব্রেন, তার সাথে সাথে ওখানে আছে বিভিন্ন ডিফারেন্ট টাইপের মডেল আছে। সমস্ত মডেল আমি ডেসক্রাইব করব। তো এখন আমরা যেটা দেখব, আমরা সবাই জানি যে জ্বর বিভিন্ন কারণের জন্য হয় এবং আমরা সবাই কেউ না কেউ জ্বরে ভুগি। তো আমাদের ছাত্রীরা আছে, 3 জন স্টুডেন্টস আছে, ক্লাস 11-এর সায়েন্সের 3 জন স্টুডেন্ট আছে। তো এরাই মোটামুটি ব্যাখ্যা করবে যে জ্বর কিভাবে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাসদা আছে। বিশ্বাসদা, কেমন লাগছে একটু বলুন। ও ভালো লাগছে, খুব ভালো, একদম দারুণ। আমি প্রত্যেকটা এটা বায়োলজির যে ডিপার্টমেন্টটাকে দেখে আমার খুব আনন্দ লাগে। তবে এই ছেলেমেয়েরা যে বায়োলজির যে শিক্ষামূলক যে ভ্রমণ, যে এগুলো শিক্ষামূলক যে কাজগুলো করছে, এই কাজগুলো করলে তাদের ভবিষ্যতে আরও অনেক উন্নতির পথে এগোবে। একটু বলি, বিশ্বাসদা আমার অনেকদিন বিশ্বাসদার সঙ্গে কাজ করেছি, এখন রিটায়ার করে গেছেন। তো যাই হোক, বিশ্বাসদাও শুনবে, বিভিন্ন প্রশ্ন করবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি আমাদের ছাত্রীরা কেমন বোঝায়। ঠিক আছে, তোমরা বলো এখানে কিসের মডেল করেছে একটু বলো। এখানে আমরা তুলে ধরেছি জ্বর কেন হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করলে প্রধানত জ্বরটা সৃষ্টি হয়। এক্ষেত্রে এটা রক্তবাহ। আমরা জানি যে রক্তবাহতে বিভিন্ন ধরনের রক্তকণিকা অবস্থান করে। এর মধ্যে একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসির প্রধান কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করা। এক্ষেত্রে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করেছে, এই ডাব্লিউবিসি কি করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, এক্ষেত্রে ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সাইটোকাইন নামক উৎসেচকটা ক্ষরণ করে। এই সাইটোকাইন থেকে ইন্টারলিউকিন 1 ক্ষরিত হয়। এটা প্রধানত আমাদের মস্তিষ্কে যায়। এখানে আমরা পাশে মস্তিষ্ক ডেমনস্ট্রেশন করেছি। এর একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের দুটো পার্ট, একটা প্রিঅপটিক নিউক্লিয়াস, একটা পোস্টেরিয়র নিউক্লিয়াস। প্রিঅপটিক নিউক্লিয়াস প্রধানত শীতকালে যখন টেম্পারেচারটা কমে যায়, এই টেম্পারেচারটাকে ইনক্রিজ করে। ঠিক তেমনই পোস্টেরিয়র নিউক্লিয়াস গরমকালে যখন টেম্পারেচারটা বেড়ে যায়, এই টেম্পারেচারটা কমায়। এখন আমরা দেখতে পেলাম এখানে ইন্টারলিউকিন 1 তৈরি হলো। এই ইন্টারলিউকিনগুলো মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গেল। যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছাবে, আমাদের এই মস্তিষ্কের হাইপোথ্যালামাসে থাকা প্রিঅপটিক নিউক্লিয়াস আর পোস্টেরিয়র নিউক্লিয়াস কাজ করাটা বন্ধ করে দেবে। ফলে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 নামক একটা উৎসেচক ক্ষরিত হয়। এটাই প্রধানত আমাদের জ্বরটা সৃষ্টি করে। এখন আমরা জানি যে জ্বর হলে সাধারণত আমরা বাড়ি থেকে ওষুধ খাই, যেমন প্যারাসিটামল বা অ্যাসপারিন জাতীয় ওষুধ। এই ওষুধগুলো কি করে, আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা তৈরি হয়ে যায়, বন্ধ করে দেয়। ফলে আমাদের এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দেহে ছড়াতে পারে না, আমাদের জ্বরটাও হয় না। এখন আমরা এখানে মডেলটা তৈরি করেছি। হ্যাঁ, একটু মডেলটা একটুখানি দেখাও, মডেলটা দেখা। হ্যাঁ, একটু বলো মডেলটা সম্বন্ধে বলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ ভাইরাস ঢুকছে, এখানে জ্বরটা হচ্ছে। এটা আমাদের নরমাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে লেখা আছে সেট পয়েন্ট। সেট পয়েন্টটা কি? সেট পয়েন্ট হচ্ছে আমাদের দেহে যে নরমাল টেম্পারেচার, যেটা আমাদের দেহে হাইপোথ্যালামাস বজায় রাখে, সেটাই হচ্ছে সেট পয়েন্ট। এখন বাইরে থেকে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকছে, এই টেম্পারেচারটা ইনক্রিজ হবে। আমরা এখানে 105 লিখেছি, এটা নতুন সেট পয়েন্ট। এখন আমাদের হাইপোথ্যালামাস কি চাইবে, যে আমাদের সেট পয়েন্টটাকে বাড়িয়ে এখানে নিয়ে যেতে, এলিভেটেড সেট পয়েন্টে নিয়ে যেতে। এবার এটা তো সঙ্গে সঙ্গে হবে না, একটু টাইম লাগবে। এই সময় আমাদের দেহে প্রচন্ড কাঁপুনি সৃষ্টি হয় এবং আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকেছিল তা কিছুটা এখানে মারা যায়। এবং আমরা বাড়ি থেকে আগেই প্যারাসিটামল খেয়েছি। এই প্যারাসিটামলটা খাওয়ার ফলে আমাদের দেহের টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকবে এবং প্রচন্ড পরিমাণে ঘাম সৃষ্টি হবে এবং গরম হবে। আমাদের পুরোনো সেট পয়েন্ট 98.6 ডিগ্রি ফারেনহাইটে পুনরায় ফিরে যাবে। অনেক কিছু আমরা শুনলাম, তো বিশ্বাসদা খুব ভালো লাগলো। আচ্ছা, আর যদি তোমরা একটু হ্যাঁ বিশ্বাসদা একটু ব্রেনেরটাতে যাচ্ছে, আমিও যাচ্ছি। এবার একটু বলো এই মডেলটি তোমরা যা করেছো, তোমার একটু বলো তুমি যে করলে। এই মডেলটা করে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মেন বিষয় হলো আমরা জ্বর সম্পর্কে কিছুই জানতাম না। এই মডেলটা করে জানতে পেরেছি আমাদের জ্বর হলে কি কি হয়, কিভাবে হয়, আর জ্বর ভালো না খারাপ এটাও আমরা জানতে পেরেছি। জ্বর হলে যেমন জ্বর হওয়াটা আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমের অনেক বড় একটা পার্ট। মানে আমাদের কোনো ভাইরাস বা অ্যান্টিজেন ভেতরে প্রবেশ করলে জ্বর হলে সেটা আমাদের সংকেত দেয় যে আমাদের জ্বর হচ্ছে কি, জ্বর মানে ভেতরে কোনো প্যাথোজেন আছে কি না, সেটা বোঝা যায়। হ্যাঁ, সেটা বোঝা যায়, খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, খুব সুন্দর মডেল হয়েছে। আচ্ছা, মডেলগুলো করতে মোটামুটি কে সাহায্য করেছে, কিভাবে করেছো যদি একটু বলো। এই মডেলটা করতে আমাদের স্কুলের টিচাররা অবশ্যই সাহায্য করেছে, কারণ আমরা এটা বলেছিলাম যে জ্বর কিভাবে হয়, স্যারেদের বলেছিলাম যে আমরা এই মডেলটা করতে চাই, স্যারেরাই আমাদের হেল্প করেছে যে কিভাবে কোনটা করতে। আর তোমরা কি এর পরে আর মডেলে তোমরা যদি মানে এরকম যদি এক্সিবিশন হয় আর কি তোমরা অংশ নিতে ইচ্ছুক? অবশ্যই করবো, কারণ এটা করে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা নিশ্চয়ই জানতাম না যে জ্বর নিয়ে কি হয় বা কেন হয়, আমরা অনেক কিছু জানতে
ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরের মডেলগুলো আমরা দেখি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরো একটা খুব সুন্দর মডেলে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি কি মডেল। আচ্ছা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি এবং হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ। মনে হয় মানুষ তো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় এবং সেখান থেকেই মনে হয় এরা ভেবেছে যে এই মানুষকে জানানোর জন্য। ঠিক আছে, একটু দেখে নিই যে ওরা কি বলছে, একটু দেখে নিই। আগে প্রথমে তোমাদের নামটা জানি একটু বলো। নমস্কার, আমার নাম মোনালিসা দাস, আমি ক্লাস 11 এর সায়েন্স বিভাগের ছাত্রী। নমস্কার, আমি তৃষা কাটি, আমি ক্লাস 11 এর সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, তোমরা কিসের ওপরে মডেল করেছো? আমরা হার্টের উপরে মডেল করেছি। আমরা যে মডেলটা করেছি তার বিষয় হচ্ছে ব্লাড সার্কুলেশন অফ হার্ট, মানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন এবং হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ। তো আমাদের আজকে মডেলের বিষয় হলো ব্লাড সার্কুলেশন অফ হার্ট, মানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন এবং হার্টের বিভিন্ন রোগ। তো আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হই। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে রোগগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে হার্টের রোগ, মানে বেশিরভাগ মানুষই হার্টের রোগে আক্রান্ত। তো আমরা আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করবো এই রোগগুলো কি এবং এই রোগগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো প্রথমে আমাদের এই রোগগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের হার্ট কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তো দেখা যাক হার্ট কিভাবে কাজ করে। হার্টের প্রধানত 4টে প্রকোষ্ঠ থাকে, একটা ডান অলিন্দ, ডান নিলয় এবং বাম অলিন্দ, বাম নিলয়। তো প্রথমে দেহের সমস্ত দূষিত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে প্রথমে ডান অলিন্দে আসে, সেখান থেকে ডান নিলয় আসে এবং ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুস বা লাংসে যায়, সেখানে গিয়ে সেটা বিশুদ্ধ হয় এবং এই বিশুদ্ধ রক্তটা ফুসফুসীয় শিরার মাধ্যমে প্রথমে বাম অলিন্দে আসে, তারপরে বাম অলিন্দ থেকে বাম নিলয় আসে এবং বাম নিলয় থেকে রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। আমরা যদি ডিটেলস পার্ট দেখি তাহলে আর্চ অফ অ্যাওর্টা দিয়ে উপর দিকে যায় এবং ডিসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে এটা নিচের দিকে যায়। তো আমরা দেখলাম যে হৃৎপিণ্ড প্রকৃতপক্ষে দূষিত রক্তকে পাম্পিং করে ফুসফুসে কাটায় এবং ফুসফুসে সেটা বিশুদ্ধ এবং বিশুদ্ধ রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। তো আমরা দেখলাম কিভাবে হৃৎপিণ্ড রক্তকে সংবহন করে। এবার আমরা দেখবো হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ। তো প্রথমে আছে আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস কাকে বলে? হার্টের করোনারি ধমনীতে যখন কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন তার ব্যাসটা ছোট হয়ে যায়, এর ফলে রক্ত পরিবহন সঠিকভাবে হতে পারে না, এর ফলে বুকের বাঁদিকে ব্যথা হয় যাকে বলা হয় অ্যানজাইনা পেকটিস। এরপরে হার্ট অ্যাটাক থাকে। হৃৎপিণ্ডের পেশিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন। যখন হৃৎপিণ্ড পেশিতে রক্ত পৌঁছাতে না পারে তখন তাকে বলা হয় হার্ট অ্যাটাক। কার্ডিয়াক অ্যারেস্ট কাকে বলা হয়? হৃৎপিণ্ড যখন রক্তকে সঠিকভাবে পাম্প করতে না পারে তখন তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। হার্ট ফেলিওর কাকে বলা হয়? হৃৎপিণ্ড যখন রক্তকে সঠিকভাবে পাম্প করতে না পারে বা যে আমাদের হার্টবিট আছে 72 মিনিট হয়, মিনিটে 72 বার যেটা হয় সেটা যদি 68 এরকম হয় তো এই ক্ষেত্রে দেখা যায় হার্ট ফেলিওর। এটাকে বলা হয় না হার্ট ফেলিওর। তাছাড়া আমরা দেখলাম হার্টের এছাড়াও বিভিন্ন রোগ আছে, যেমন হার্ট ব্লক, বিভিন্ন ধরনের রোগ আছে। তো আমরা আজকে দেখলাম যে এই রোগগুলো, এরপর আমরা জানবো এই রোগগুলো থেকে আমাদের কিভাবে মুক্তি পেতে হবে। যেমন আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান বর্জন করতে হবে, স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে, ইতিবাচক মনোভাব রাখতে হবে, নিয়মিত ব্যায়াম, তাছাড়া ধূমপান বর্জন করতে হবে, মদ্যপান বর্জন করতে হবে, তাছাড়া আমাদের অতিরিক্ত মেন্টাল প্রেশার নিয়ে চলবে না, রেস্টুরেন্টের খাবার বর্জন করতে হবে ইত্যাদির মাধ্যমে আমরা হার্টকে ভালো রাখতে পারি। তো আমরা আজকে দেখলাম যে হার্টকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি এবং কিভাবে হার্টের মধ্যে দিয়ে রক্ত পরিবহন হয়। তো আমাদের মডেলের উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে সচেতন করা, যাতে সমস্ত মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারে। একদম, তুমি খুব সুন্দর ডেমনস্ট্রেট করেছো, মানে ইউ আর ভেরি এক্সিলেন্ট ডেমনস্ট্রেশন আই থিঙ্ক। তো এক্ষেত্রে বলবো, আচ্ছা তোমার বন্ধু আছে, একটু ওকে মাইকটা দাও। ঠিক আছে, এবার আমি ওকে কিছু বিষয় আমি জিজ্ঞেস করি। আচ্ছা, এই মডেলটা তো তোমরা দুজনে করেছো তাই তো? আচ্ছা, তো মডেলটা বানাতে তোমাদের কেমন এক্সপেরিয়েন্স হয়েছে? বানাতে ভালো লেগেছে না? নিজে হাতেই বানিয়েছো তাই তো? হ্যাঁ, আমরা নিজে হাতে বানিয়েছি। আর কেমন এক্সপেরিয়েন্স হয়েছে তোমাদের বানাতে গিয়ে? আমাদের এটা খুব অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং খুব ভালো লেগেছে এটা। আচ্ছা, এই যে মানুষ যে বিভিন্ন রকম হার্টের রোগে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, তো তোমাদের কি মনে হয় যে এই মডেলের সাহায্যে তারা কিছুটা হলেও সচেতন হবে? হ্যাঁ পারবে, অনেকটাই পারবে আর অনেকটাই কিছু জানতে পারবে। আচ্ছা, আর একটা রোগ নির্ণয়ের জন্য ডক্টর প্রথমেই একটা টেস্ট করতে দেন, তো তোমরা কি বলতে পারবে সেই টেস্টটার নাম কি? ইসিজি। আরেকবার বলো। ইসিজি। ECG। আচ্ছা, বাহ, ভেরি গুড। তোমরা কি বলতে পারবে ইসিজির পুরো নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। বাহ, তোমরা তো অনেক কিছু শিখেছো। ইউ আর ভেরি মাচ এক্সিলেন্ট and your presentation is also very good.
আর তোমরা কি ভাবছো যে এই মডেলের মধ্য দিয়ে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ, তোমাদের কি অনেকটাই মনে হয় হয়েছে। যে তোমরা কি হলে ভালো হতো, ডক্টর না ইঞ্জিনিয়ার না কি হলে ভালো হতো? তোমাদের ড্রিম কি? হোয়াট ইজ ইউর ড্রিম? ডক্টর। আর তুমি বলো, তুমি কি স্বপ্ন দেখো? আমি ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের স্বপ্ন সফল হবে। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে যদি কোনোভাবে এরকম মডেলের ডেমনস্ট্রেশন হয় তো তোমরা কি করবে সেটা? হ্যাঁ, অবশ্যই করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমার অনেক পুরানো ছাত্রছাত্রীরা সব এসছে দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগছে একটু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কেমন লাগলো একটু বলো। তুমি কোথা থেকে আসছো আগে বলো। আমি আছি কৃষ্ণরামপুর জগন্নাথ বাটি থেকে। আমার নাম সোরিয়া ভান্ডারী। আমি এসবি প্রাক্তন স্টুডেন্ট এবং এখন আমার এসে এই এক্সিবিশন থেকে খুবই ভালো লেগেছে, খুবই অপূর্ব এক্সিবিশন। আচ্ছা, আর বলছি যে ইন্টেলিজেন্সি দেখানো হয়েছে, আর এই সমস্ত রকমের পদার্থবিদ্যা, জীববিদ্যা, আমাদের সমস্ত বিষয়ের ওপর সব কিছু কার্যকারিতা দেখানো হয়েছে, খুবই ভালো লেগেছে। দেখতে থাকো। তোমার সঙ্গে মনে হয় তোমার বন্ধু আছে। হ্যাঁ, তোমার দিদি মনে হয় না? তোমার দিদি তো? এটা আমার বোন। আচ্ছা, তোমার বোন। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 10 আচ্ছা, ক্লাস 10-এ পড়ো। কোন স্কুলে পড়ো? দত্তপুর লায়ন্স বিবেকানন্দ বিদ্যাপীঠ। আচ্ছা, দত্তপুর লায়ন্সে। তো তুমি তো মডেল মোটামুটি দেখলে, তো তোমার কেমন লাগলো একটু এক্সপেরিয়েন্স একটু যদি বলো। মানে আমার এই আমার এক্সিবিশনে সব কিছুই ভালো লেগেছে। এই থেকে আমি অনেক কিছু শিখলামও, যেগুলো আমি জানতাম না, সেই সব মানে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি। সেই জন্য আমার আরও ভালো লাগলো, নতুন কিছু দেখলাম এখানে এসে। তো এরকম। তোমাদের দুজনকে থ্যাংক ইউ। আর তোমাদের খুব স্মার্ট দেখাচ্ছে। আর ঠিক আছে, তোমরা যে এসেছো খুব ধন্যবাদ তোমাদেরকে। তার মধ্যে একজন আমার ছাত্রী আছে পুরানো, আর একজন তার বোন আমারই ছাত্রী সম। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা আবার আসবে। আমরা আরো একটা মডেল দেখে নেব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউরনের উপরে মডেল। তো আমাদের দেহতে নিউরন থাকে, এটা আমরা সবাই জানি। আমাদের 3জন ছাত্রী মডেল করেছে এবং টোটালটা ওরাই করেছে। আমি জাস্ট ওদেরকে আইডিয়া দিয়েছি, এছাড়া আর কিছু না। বাট ওরাই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত মডেলটা করেছে। আমি একটু মডেলটা দেখাই, ওরা এটাকে এক্সপ্লেন করবে। তো নিউরন কিভাবে কাজ করে, নিউরনের মধ্যে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইম্পালস যায়, কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। তোমরা একটু বলতে পারবে তোমাদের মডেলটা কি? আমাদের মডেল হলো মানবদেহের নিউরনের মডেল। মানবদেহের নিউরন, এই মডেলের সাহায্যে আমরা বোঝাবো মানবদেহে কিভাবে উদ্দীপনা প্রেরিত হয়। মানবদেহের প্রথমে বিভিন্ন অংশ নিউরনের, যেমন প্রথমে ডেন্ড্রন, অ্যাক্সন, কোষ দেহ, নিউক্লিয়াস এবং অ্যাক্সনের শেষ প্রান্ত। প্রথমে উদ্দীপনা এসে ডেন্ড্রন গ্রহণ করে, সেই উদ্দীপনাকে কোষ দেহতে আসে এবং কোষ দেহ এমন কোষ যেখানে নিউরন ও এমন বিভাজিত হতে পারে না, কারণ সেখানে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে। এবং কোষ দেহ থেকে সেই উদ্দীপনা আসে অ্যাকশনে এবং অ্যাকশন থেকে প্রবাহিত হয়। এবং আমরা সবাই জানেন যে সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাস আয়ন স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য খুবই প্রয়োজন হয়। এবং অ্যাকশন থেকে সেই উদ্দীপনা অ্যাকশনের শেষ প্রান্ত অর্থাৎ প্রান্তপুরুষে চলে আসে, সেখানে Ca2+ আয়নের খুব প্রয়োজন হয়। এবং যেখানে সাইনাপটিক ভেসিকেলে এক ধরনের রাসায়নিক পদার্থ নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়, যার ফলে এই রাসায়নিক পদার্থ যা অন্য একটা নিউরনকে সক্রিয় করতে সাহায্য করে। তোমরা তো ক্লাস 10-এ পড়েছো, তোমরা নিউরন সম্পর্কে ক্লাস 10-এ পড়েছো। তো এখন মডেলের সাহায্যে দেখাতে তোমাদের কেমন লাগছে? এখন আমাদের খুবই ভালো লাগছে। অনেক লোক আসছে, এই যে দেখছে, এর ফলে তোমাদের একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ। তো এই এক্সপেরিয়েন্সটা তোমাদের কেমন লাগছে? মানে এটাকে তোমরা কেমন ভাবে ফিল করছো? কেমন এক্সপেরিয়েন্স? এটা এক ধরনের নতুন একটা জিনিস, যার ফলে নতুন জিনিস
আর ভালো লাগছে তাই তো, হ্যাঁ। একদম নতুন জিনিস, তোমাদের একটা নতুন এক্সপেরিয়েন্স জিনিস হচ্ছে এরপর তোমার কি মনে হয় যে এই এক্সপেরিয়েন্সটা হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তোমার মনে হয়? প্রতি বছর যেন হয় এটাই বলবো। আচ্ছা, আর তোমরা স্কুল থেকে প্লাস স্যারেদের থেকে তোমরা কেমন হেল্প পেয়েছো? এখানে স্যার খুবই হেল্প করেছেন আমাদের স্যার, আরও আমাদের আর একটা স্যার আছে কৃষ্ণেন্দু স্যার, উনিও খুব হেল্প করেছেন। আচ্ছা, তোমাদের নামগুলো একটু যদি বলে দাও তিনজন। আমার নাম পুষ্পিতা দাস। আমার নাম রূপসা দাস। আমার নাম দিশা মজুমদার। ঋষা মন্ডল। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আরো যদি আমরা করতে পারি পরে এক্সিবিশন, নিশ্চয়ই তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুব সুন্দর মডেলে আমরা চলে এসেছি। তো এক্ষেত্রে দেখছি যে মাশরুমের ওপরে মডেল করা হয়েছে। মাশরুম হচ্ছে এক রকমের ফাঞ্জি, তো এই ফাঞ্জি বিভিন্ন রকমের ছত্রাক আমরা যেমন চারপাশে যেমন দেখতে পাই, তো সেরকমই। কিন্তু ঘটনা হচ্ছে এখন মাশরুম কালচার, মানুষ ডেলিশিয়াস ফুড তৈরি করা হয় মাশরুম থেকে। তো আমরা একটু জেনে নেব যে এই মাশরুমে এরা কি করতে চলেছে, মানে এই মডেলটা কি একটু আমরা দেখে নিই। ঠিক আছে, দুজন আছে ডেমনস্ট্রেটর এখানে। আচ্ছা, দেখে নিই একটু। বলো একটু তোমাদের নাম যদি বলো। আমার নাম বাবান মুদি। আমি অর্পিতা ঘোষ। আচ্ছা, অর্পিতা ঘোষ। ঠিক আছে, তোমরা কিসের ওপর মডেল করেছো? আর এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাশরুম তৈরি করা হয়েছে, সম্পূর্ণ বাড়িতে। তো এটা করে অনেক ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারে। মেনলি এটা অনেকে মাশরুম খেতে ভয় পায়, কিন্তু মাশরুম একটা খুব পুষ্টিকর খাদ্য, তো সেটা বাড়িতেই পুরো সম্পূর্ণ তৈরি করা হয়েছে এটা। তো সেটার জন্য কিছু আমরা পদ্ধতি ফলো করেছি, তো খুবই কম বাজেট এটা হয়ে যাবে। তার জন্য কিছু আমরা উপকরণ নিয়েছি খুব কম দামেরই, যেমন শুকনো প্রথমে আমন ধানের খড় নিতে হবে, 5 সেমি করে কাটতে হবে সেটাকে। তো কেটে সেটাকে একটা জলাশয়ের মধ্যে বা কোনো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। সেটা ভেজানো হয়ে গেলে সেটাকে কোনো ফাঁকা স্থানে ছড়িয়ে দিতে হবে, যাতে তার সারফেস এরিয়াটা শুকিয়ে যায়, কিন্তু ভেতরে যেন জলাভাবটা থাকে একটু। তো সেটা করার পরে তাতে যাতে কোনো ছত্রাক বা অন্য কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না ঘটে, তার জন্য তাতে ছত্রাকনাশক, ব্যাবিসিন ছত্রাকনাশক মিশিয়ে দিয়েছি। সেটা মেশানোর পরে এরকম একটা সাইজের পলিথিন নিয়ে, পেপার নিয়ে, তার মধ্যে সেটাকে 4টে ভাগ করে রেখেছি। প্রথমে খড়ের কিছুটা টুকরো নিয়ে সেটাকে রেখে চেপে চেপে রেখেছি। তারপরে মাশরুমের স্পন পাওয়া যায়, সেই স্পনটাকে আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে করে 4টে ধাপে করেছি। তারপরে এটাকে সম্পূর্ণভাবে মজবুত করে বাঁধা হয়েছে, যাতে কোনো ভেতরে হাওয়া না থাকে। তারপরে এটার আশেপাশে কত ফুটো করে দিয়েছি, যাতে সেখান থেকে মাশরুমগুলো সহজে বেরোতে পারে। এটা করার পরে এটাকে কোনো আলো বাতাসপূর্ণ জায়গা আছে, এরকম জায়গায়, কিন্তু রোদ পাবে না এরকম কোনো জায়গাতে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং ঝুলিয়ে দেওয়ার পরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে সকাল বিকাল শুধু এমনি সিম্পল জল স্প্রে করা। তো এইভাবে যাতে এটা খেয়াল রাখতে হবে যাতে এতে কোনোভাবে রোদ না পায়। সেটা করার পরে এটা মোটামুটি 20 থেকে 25 দিন বা 30 দিনের মাঝামাঝি মোটামুটি এটা জল দিতে হবে, প্রতি সকাল বিকাল স্প্রে করতে হবে। তো আস্তে আস্তে দেখা যাবে যে এই কুঁড়িগুলো দিয়ে মাশরুম বেরোতে শুরু করছে, এবং 3-4 দিনের মধ্যে এটা ডেভেলপমেন্টে পরিপূর্ণ হয়ে যাবে। তখন এগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। ঘরোয়া পদ্ধতিতে চাষ করার খুব সুন্দর পদ্ধতি একটা, এবং খুব কম খরচ। এবার আমাদের যে মানুষের মধ্যে যে একটা ভয় থেকে থাকে যে মাশরুম মানে হয়তো ব্যাঙের ছাতা, সেটা আমাদের শরীরের হয়তো ক্ষতি করবে, কিন্তু না, আমাদের আজকে এক্সিবিশনে এটা দেখানোর বা মানুষকে বোঝানোর মেন উদ্দেশ্য হলো যে এটা আসলে কোনো বিষক্রিয়াজাত জিনিস নয়, এটা খুবই উপকার আমাদের শরীরের জন্য। বিশেষ করে যারা খুব মোটা ব্যক্তি হয়, তারা ভয়ে হয়তো ফ্যাট জাতীয় জিনিস খেতে চায় না, কিন্তু তাদের শরীরেও যে সবকিছু প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছুর পরিমাণ খুব দরকার। এবার ওই প্রোটিন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে। তারপর আমাদের শরীরের জন্য যেগুলো প্রয়োজন, যেমন ফসফরাস, ফলিক অ্যাসিড, জিঙ্ক, এবার ওইগুলো এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যার ফলে আমরা আমাদের শরীরে তার পুষ্টিটা, মানে পুষ্টির যে ঘাটতি হয় সেটা আমরা বুঝতে পারি না। তারপরে যারা আমিষ মানে নিরামিষ খাদ্য খায় সম্পূর্ণ, তারা মাছ মাংস খায় না, তাই তাদের শরীরে প্রোটিনটা একদমই যায় না। এবার সেই প্রোটিনটার ঘাটতি মেটায় এই মাশরুম। যদি বলা হয় যে এই মাশরুম থেকে আমি শুধু কি ভাজাই করবো, না, মাশরুমের অনেক রকম বিভিন্ন ভ্যারাইটির ডিশ হয়। এবার তার মধ্যে মাশরুমটা রান্না করার এটা কোনো বিষক্রিয়া হয় না, কিন্তু তাও মানুষের ভুল ভাঙানোর জন্য গরম ফুটন্ত জলের মধ্যে মাশরুমটাকে কেটে ভিজিয়ে নিলে এবার আপনি আপনার পছন্দ মতো যা খুশি রান্না বানাতে পারেন। বলবে যে তোমাদের এই মডেল এর মানে ডেমনস্ট্রেট করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে কেমন লাগছে তোমাদের
হ্যাঁ, এটা তো খুবই একটা ভালো সুযোগ হয়েছে আমাদের। এই চাষটা পদ্ধতিটা শিখতে পারলাম এবং মানুষকে এটার মাধ্যমে সচেতন করতে পারলাম, এটার পুষ্টিমূল্য বোঝাতে পারলাম। তো এটা খুবই একটা ভালো সুযোগ হয়েছে আমার জন্য, খুবই ভালো অভিজ্ঞতা আমাদের জন্য। আচ্ছা, আর কি তোমাদের মনে হয় যে তোমার কি মনে হয় যে এই মডেলটা করে তোমাদের কোনো উপকার হলো? হ্যাঁ, উপকার হয়েছে, কারণ এটা এই প্রথমবারই ট্রাই করা হয়েছে। আগে বাড়িতে কখনো ট্রাই করে দেখিনি যে আদৌ হবে কি না। এটা করে এখন নিজেদের মনে একটা সাহস পেয়েছি যে হ্যাঁ, আমি বাড়িতেও এটা চাষ করতে পারি। এছাড়া এটা ভবিষ্যতে কেউ যদি ফাঁকা টাইম পায়, মানে তার কাজের পাশাপাশি সে এই চাষটা করতে পারে, এতে তার মানে বাড়তি কিছু ইনকাম হবে। এটা খুব সহজ প্রসেস, বেশি খাটুনিও নেই আর বেশি টাকা ইনভেস্টও করতে হয় না, কিন্তু লাভটা ভালোই পাওয়া যায়। আর যদি বলা হয় যে মানুষ কেন তাহলে এই চাষটা করছে না, এটা যদি এত সহজ, এটা করছে না কারণ মানে আমাদের বাজারে মাছ, মাংস, ডিমের পরিমাণ এতটা পরিমাণে হয়ে গেছে যে আমরা মাশরুম ভেবে একটা ঘৃণা করি যে মাশরুম খাবো, তাই এটা অতটাও প্রচলন নয়। আমরা চাই এটা সবার কাছে ছড়িয়ে পড়ুক, সবাই যদি খেতে শুরু করে, অল্প করে হলেও খেতেছে। আচ্ছা, বাহ, তোমরা তো খুব ভালো ডেমনস্ট্রেট করলে। আর বাবান, আরেকটা বিষয় বলি, এরপরে যদি কখনো এরকম তোমাদেরকে মডেল নিয়ে বসতে বলে তো তোমরা কি বসবে সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। এটা তো আরো ভালো সুযোগ একটা আমাদের জন্য, অনেক কিছু শেখার, মানুষকে শেখানোর, মানুষকে এই জিনিসগুলো নিয়ে সচেতন করার, আরো বেশি করে মানুষের মধ্যে প্রচার করার। তো আমরা হ্যাঁ অবশ্যই বসবো এটা আবার। বাহ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তোমাদের খুব স্মার্ট লাগছে এবং খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে। তোমাদের মডেলটাও ততোধিক সুন্দর। ঠিক আছে, তোমরা একটু এনজয় করো, যারা দেখছে তাদেরকে তোমরা বোঝাও। থ্যাংক ইউ তোমাদের, ধন্যবাদ।